নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত। আইপ্যাকের অফিসে ইডির হানা এবং ইডির হানা যখন দিয়েছিলেন সেই সময় আইপ্যাকের অফিসে গিয়ে ইডির সামনে থেকে সবুজ ফাইল হাতে করে পাশাপাশি আরো কিছু ডকুমেন্টস সঙ্গে করে বেরিয়ে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বৃহস্পতিবারের এই যে ঘটনা, এই ঘটনা নিয়ে একটাই প্রশ্ন উঠতে শুরু করেছে যে মুখ্যমন্ত্রীর এই ফাইল ছিনতাই নাকি প্রশাসনিক অধিকার। এই বিষয়টি নিয়ে রাজ্য এবং রাজনীতিতে যেমন জোর চর্চা চলছে, তেমনি একের পর এক হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এই সমস্ত জায়গায় চলছে বিভিন্ন আইনি পদক্ষেপ। আমাদের মধ্যে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন প্রাক্তন আইপিএস ডক্টর নজরুল ইসলাম। স্যার নমস্কার, আপনাকে আমাদের ইমেজ বেঙ্গলে স্বাগত। গত বৃহস্পতিবার দিনের একটা ঘটনা এই মুহূর্তে দাঁড়িয়ে রাজনীতির একটা জোর চর্চায়, সেটি হচ্ছে যে মুখ্যমন্ত্রীর এই যে ফাইল ছিনতাই ইডির কাছ থেকে আইপ্যাকের অফিসে ঢুকে এবং তার সাথে সাথে বেরিয়ে আসা সাংবাদিকদের সামনাসামনি নটি হোম মিনিস্টার, ন্যাস্টি হোম মিনিস্টার, ইলেকশন স্ট্র্যাটেজি চুরি করে নেবার উদ্দেশ্যে ইডিকে পাঠানো হয়েছে, একাধিক ঘটনা, এবং তারপর ইডির হাইকোর্টে যাওয়া এবং সুপ্রিম কোর্টে যাওয়ার যখন পরিস্থিতি আবার ইডির তৈরি হয়েছে, তখন রাজ্য সরকারের পক্ষ থেকে ক্যাভিয়েট দাখিল করে দেওয়া হয়েছে। মানে আজকে পর্যন্ত দাঁড়িয়ে এটাই হচ্ছে এই ঘটনার আপডেট। এই যে পুরো বিষয়টা, মানে বৃহস্পতিবার থেকে দাঁড়িয়ে আজকে শনিবার পর্যন্ত এই যে পুরো সময়টার মধ্যে একজন প্রাক্তন আইপিএস হিসাবে আপনি কতটা বিচলিত হলেন? আমি একদমই বিচলিত হয়নি, কারণ আমাদের রাজ্যের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী, তিনি আইনসঙ্গত কোনো কাজ করেন, সংবিধান মানেন, ঠিক কথা বলেন, সত্যি কথা বলেন, এরকম আমার ধারণা নেই। তিনি অপরাধ বরাবরই করেন, বেআইনি কাজ বরাবরই করেন, বেঠিক কথা বলেন, মিথ্যে কথা বলেন, এইটাই ওনার স্বাভাবিক পরিচয়। আমি শুধু আইনের দিকটা বলবো। ইডি একটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আপনারা জানেন তারা কোনো অপরাধের যে টাকা পয়সা লেনদেন হয় তার তদন্ত করে। এখানে তাদের প্রেস বিজ্ঞপ্তিতে তারা যেটা জানিয়েছে যে কয়লা পাচার কাণ্ডের টাকা আইপ্যাকের মাধ্যমে লেনদেন হয়েছে, সেই জন্য তারা আইপ্যাকের অফিসে রেড করেছে। এই রেড ঠিক কি ভুল তার বিরুদ্ধে আইপ্যাক কোর্টে যেতে পারে এবং ইডি তার উত্তর দিতে বাধ্য। কিন্তু ইডি যখন রেড করছে তখন মুখ্যমন্ত্রীর এরকম কোনো অধিকার বা ক্ষমতা আইনে দেয়া নেই যে তিনি সেখানে চলে যাবেন এবং সেখান থেকে, যেটা আপনারা ফাইলের কথা বলছেন, এমনকি সে প্রত্যেকজনের মোবাইল ফোন, হার্ড ডিস্ক, এগুলো তিনি নিয়ে এসে সদর্পে ঘোষণা করছেন, অর্থাৎ তিনি যে অপরাধ করেছেন সেটা লোককে বলছেন। আমি বলবো আপনারা দেখে নেন বিএনএস এর 238 নম্বর ধারাতে, এই যে যার অপরাধের বিরুদ্ধে তদন্ত হচ্ছে তাকে বাঁচানোর জন্য এটা অপরাধ, কগনিজেবল ক্রিমিনাল অফেন্স। আবার ইডির লোকেরা যেহেতু পাবলিক সার্ভেন্ট, তো পাবলিক সার্ভেন্টদের কাজে বাধা দেয়া, আপনারা বিএনএস এর 121, 132 ধারাগুলো দেখে নেবেন, সেটাও কগনিজেবল নন ভেলেবল অফেন্স। তো মমতা ব্যানার্জি সেখানে গিয়েছিলেন পুলিশ কমিশনার এবং অন্যান্য সিনিয়র অফিসারদের নিয়ে। তো মুখ্যমন্ত্রী পুলিশ কমিশনার এবং অন্য যে অফিসারদের সঙ্গে নিয়ে তিনি কাজ করেছেন, সকলের বিরুদ্ধে এই ধারাগুলোতে মামলা হওয়া উচিত এবং তাদের সাজা হওয়া উচিত। ইডির এই মুহূর্তে যে অভিযোগ, পশ্চিমবঙ্গের যে পুলিশ যারা সেদিন সেখানে উপস্থিত ছিলেন, আমাদের যিনি সিপি তিনিও সেখানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে, এবং পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার একটা অভিযোগ উঠে এসেছে। আপনি বললেন যে আইনগতভাবে এটা একটা অপরাধ। তো আমরা এরকম যদি ভাবি যে একজন সাধারণ মানুষ যদি এই অপরাধ করতেন তার কি শাস্তি হতো, আর মুখ্যমন্ত্রী যদি এরকম ঘটনা করেন বা এরকম অপরাধ করেন তাহলে তার কি শাস্তি হতে পারে?
দেখুন, আমাদের দেশের সংবিধানে একমাত্র রাষ্ট্রপতি এবং রাজ্যপালের ইমিউনিটি আছে। তারা যখন পদে থাকেন তাদের বিরুদ্ধে কোনো ক্রিমিনাল কেস করা যায় না। সিভিল কেস করতে গেলে নোটিশ দিতে হয়। তাছাড়া প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, অন্য কোনো মন্ত্রী কারো এরকম কোনো ইমিউনিটি নেই। অতএব সাধারণ মানুষ করলে যে অপরাধ হতো, মুখ্যমন্ত্রী করলে সে অপরাধ হবে, প্রধানমন্ত্রী করলে সে অপরাধ হবে। অতএব মমতা ব্যানার্জি যেটা করেছেন সেটা অপরাধ, তদন্ত হওয়া উচিত, সাজা হওয়া উচিত। আপনি বলছেন সাজা হওয়া উচিত। আমি ইডির প্রসঙ্গ নিয়ে আপনার কাছে আসবো, যে এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়, মানে কয়লা কেলেঙ্কারির মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা তদন্ত হচ্ছে। আইপ্যাকের যিনি কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে যাচ্ছে, আইপ্যাকের অফিসে যাচ্ছে, সেখানে ইডির আর ঠিক কতটা তৎপরতা দেখানো দরকার ছিল, যে যেখানে মুখ্যমন্ত্রীর মতো পদমর্যাদার একজন এখানে গেলেন, ফাইলগুলো রাখা ছিল, সেই ফাইলগুলো নিয়ে চলে এলেন, এবং অতগুলো ফাইলের মধ্যে তিনি ফাইলগুলো বাছলেন কি করে, যে ওই ফাইলটাই যে তার দরকার ছিল সেটাই বা তার খুঁজে বার করতে তো তার কোনো অসুবিধাও হলো না, আমরা তো সেটাও দেখলাম। সেটা বড় কথা নয়। বড় কথা অন্য জায়গায়, যে ইডির লোকেরা মমতা ব্যানার্জি যখন ফাইলগুলো নিচ্ছিলেন তাকে বাধা দিয়েছিলেন, এইরকম কোনো বক্তব্য আমরা শুনতে পাচ্ছি না। শুধুমাত্র এটুকু শুনতে পাচ্ছি যে তিনি ফোর্সিবলি নিয়ে নিয়েছেন। কিন্তু ফোর্স কার বিরুদ্ধে অ্যাপ্লাই করলেন? তিনি যখন নিচ্ছিলেন, ইডির লোকেরা কি এটা বলেছেন যে আমরা এখন রেড করছি, এখানকার কোনো জিনিস, কোনো কাগজপত্র আপনি সরাতে পারেন না? সেইটা যদি করে থাকেন তাহলে ঠিক করেছেন, আর যদি না করে থাকেন তাহলে এটা ইডির যারা রেড করছিলেন তাদের ব্যর্থতা। কিন্তু আপনি বলেন যে এরকম কোনো ঘটনা বা এরকম আমরা কিছু শুনিনি যে ইডির লোকেরা তারা বাধা দিয়েছিলেন, তাহলে কি ইডির লোকেরাও ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রীকে? এখন ইডির লোকেরা এটা সঠিকভাবে বলতে পারবেন। ভয় পাওয়ার যে কোনো কারণ নেই আমি তা বলছি না, কারণ সিবিআই হোক, ইডি হোক, তারা যখন রেড করে স্থানীয় পুলিশের লোকেরা তাদেরকে সহযোগিতা করেন, আইনত করতে বাধ্য। এখন কমিশনার অফ পুলিশ নিজে লাউডন স্ট্রিটের যদি কথা শোনেন, তার সঙ্গে অন্য পুলিশ অফিসাররা যদি মুখ্যমন্ত্রীকে কোনো অপরাধ করতে সাহায্য করেন, আমি বলছি না যে সেটা প্রতিরোধ করা দরকার নেই। মমতা ব্যানার্জি যে ফাইল নিচ্ছেন বা মোবাইল নিচ্ছেন সেগুলো তাকে বাধা দেওয়া উচিত নয়, কিন্তু বাধা দেওয়াটা খুব সহজ নয়, এটা আপনারা চিন্তা করবেন। আর আপনি যদি সল্টলেকের কথা শুনেন, সেখানে ডিজি উপস্থিত আছেন, অন্য পুলিশ অফিসাররা আছেন। দেখুন, যখন ফাইলগুলো নিয়ে আসছে লোকেরা জিজ্ঞেস করছেন যে আপনি কে, তিনি তার পরিচয়ের কথা বলছেন না। দেখুন, গাড়িটার নাম্বার দেখে নেবে বলে সেগুলোকে ঢাকছেন। তার মানে একদম ডাকাত দলের লোকদের মধ্যে অপারেশন। মমতা ব্যানার্জি যেটা করেছেন, ডাকাতি করেছেন। তিনি যা করেছেন সেখানে যেহেতু 4 জনের বেশি লোক হলে ডাকাতির সেকশন লাগবে, সেখানে তথ্য প্রমাণ লোপাটের সেকশন লাগবে, পাবলিক সার্ভেন্টদের কাজে বাধা দেওয়ার সেকশন লাগবে। তো মামলাটা এতদিনে শুরু হয়ে তদন্ত হওয়া উচিত ছিল। একেবারেই, বা আপনি বলছেন যে মামলাটা শুরু হয়ে তদন্ত হওয়া উচিত ছিল, ইডি এমনটাই আবেদন জানিয়েছিলেন, এবং গতকাল বিচারপতি শুভ্রা দেখুন, ঘোষের বেঞ্চে শুভ্রা ঘোষের বেঞ্চে গেলেন, তার আগে এই অভিযোগটা করে কোনো থানায় গিয়েছিলেন? থানা অভিযোগ নিত না, আমি মেনে নিলাম। থানা অভিযোগ না নিলে তারপরে যে আমাদের যেমন আমাদের দেশের আইন আছে, তারপরে জেলা হলে এসপি, সল্টলেকে এসপির কাছে হবে, কিংবা এখন তো সল্টলেকেও কমিশনারেট হয়ে গেছে, কমিশনারের কাছে, কমিশনার না করলে ম্যাজিস্ট্রেটের কাছে। আইন তো বলা আছে। তারা সরাসরি হাইকোর্টে গিয়েছেন, যেতে পারেন না আমি বলছি না, কিন্তু হাইকোর্টে তো মামলাটা শুনানি হতে দেয়নি, ওই হট্টগোল করে। তো এটা খুব বিপজ্জনক, কারণ আপনি যদি মরা লোকদের নাম কাটতে যান, সেখানে লোক জড়ো করে বাধা দেওয়া হবে। আপনি যদি রেড করতে যান, লোক জড়ো করে সেটা করতে দেওয়া হবে না। আপনি যদি হাইকোর্টে যান,
সেখানে গন্ডগোল করে শুনানি হতে দেওয়া হবে না, তাহলে তো মাৎসনাই হয়ে যাবে। যারা এখন পুলিশ তাদের হয়ে কাজ করছে বলে এটাতে সন্তুষ্ট আছেন, কিন্তু কিছুদিন পরে তারাও আর পালাবার পথ খুঁজে পাবেন না, কারণ এটা একপাক্ষিক বরাবর থাকবে না। স্যার, আমরা যেটা শেষ খবরে জানতে পেরেছি যে ইডি যখন সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তখন রাজ্য সরকারের পক্ষ থেকে ক্যাভিয়েট দাখিল করে দেওয়া হচ্ছে সুপ্রিম কোর্টে। তো এটার ফলস্বরূপ কি হতে পারে? ক্যাভিয়েট দাখিল করার অর্থ হচ্ছে যে যিনি দাখিল করেছেন তার কথা না শুনে, অন্য পক্ষের শুধুমাত্র কথা শুনে রায় হবে না, এর বাইরে ক্যাভিয়েটে আর কিছু নেই। অতএব রাজ্য সরকার যদি ক্যাভিয়েট দাখিল করে থাকে, তো ইডি যদি সুপ্রিম কোর্টে যায়, ইডির কথা শোনার পর রাজ্য সরকারের কথা শুনবে। ক্যাভিয়েট না দাখিল করলেও শোনা আছে। একদম। সবশেষে স্যার, মুখ্যমন্ত্রী সেই দিনকার যে সেই উদ্গ্রীব আচরণ, মানে যেভাবে উনি বেরিয়ে আসছেন, এবং তার পরবর্তীকালে গতকাল আমরা দেখলাম যে তিনি পথে নেমে প্রতিবাদ জানাচ্ছেন ইডির বিরুদ্ধে। তার কারণ হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের নাকি ইলেকশন স্ট্র্যাটেজি চুরি করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী সেটা পাঠিয়েছেন। তো মমতা ব্যানার্জি কি না বলতে পারে? মমতা ব্যানার্জি বলেছেন না যে প্রতীক জৈন তাদের আইটি সেলের প্রধান, বলেছেন তো। তা আমি তো সেই দিন একটা টিভি চ্যানেলে আমাকে ডাকা হয়েছিল, তো সেখানে তৃণমূলের যে আইটি সেলের প্রধান তাকেও ডাকা হয়েছিল। তাকে জিজ্ঞেস করেছে তাহলে কি আপনাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে? তিনি বলছেন না, আমি আইটি সেলের প্রধান। বলছেন তাহলে মুখ্যমন্ত্রী অন্য কথা বলছেন কেন? তো আইটি সেলের প্রধান যে বলছে তার কথা যদি মানতে, তাহলে মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন। আর মুখ্যমন্ত্রী যেটা বলছে মানতে হয়, তাহলে আইটি সেলের প্রধান মিথ্যে কথা বলছেন। তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এইরকম, পুলিশ মন্ত্রী এইরকম, তিনি কথায় কথায় মিথ্যে কথা বলেন, কথায় কথায় বেঠিক কথা বলেন। তো ওনার সুবিধা হলে বলে দিলেন প্রতীক জৈন আমাদের আইটি সেলের প্রধান, আর উনি করে রেখেছেন অন্য লোককে। আর সেই লোকের কাছে মুখ দেখাতে পারছে না যে মুখ্যমন্ত্রী বলছেন যে তিনি আইটি সেলের প্রধান নন। তো এই লোকদের নিয়ে কোনো কথা বলা খুব মুশকিল। ঘটনার গভীরে একটাই প্রশ্ন, মুখ্যমন্ত্রী কি আড়াল করতে চেয়েছিলেন? দেখুন ওই ফাইলগুলোতে কি ছিল, এই যে কয়লা পাচার কাণ্ডের টাকা আইপ্যাক লেনদেন করেছে, তো তাহলে সেই লেনদেনের টাকা কি মুখ্যমন্ত্রীর কাছেও গিয়েছে? যদি না গিয়ে থাকে তাহলে মুখ্যমন্ত্রী অত আতঙ্কিত হবেন কেন? এখন সে ফাইলগুলো দেখলে বোঝা যাবে। এখন ফাইলে যদি যা ছিল সেগুলো থাকে। এখন তো তিনি সাপ ব্যাং যে কিছু দিয়ে বলতে পারেন যে ফাইল এরকম ছিল। ইডির লোকেদের অপদার্থের জন্য এটা সম্ভব হয়েছে। তিনি ফাইল নিয়ে নিলেন, তাকে ফাইল নিয়ে চলে আসতে দেওয়া হলো। কিন্তু গতকাল মুখ্যমন্ত্রী হুমকি দিয়েছেন যে এই পেন ড্রাইভ বা ফাইলে এমন কিছু আছে যেটা যদি আমি ফাঁস করে দিই, তাহলে মারাত্মক কাণ্ড ঘটে যাবে। তো ওনাকে ফাঁস করতে মানা করেছে কে? মারাত্মক কাণ্ড ঘটে যাবে সেটা তো ওনার বিপক্ষে নয়, তাহলে উনি ফাঁস করতে চাইতেন না, অন্যের বিপক্ষে। তো ওনাকে ফাঁস করতে মানা কে করেছে? আমি তো বলছি মুখ্যমন্ত্রী এরকম ফালতু কথা সবসময়ই বলেন, ওনার কথাতে গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই। 2026-এর ইলেকশনের আগে আমরা তাহলে এই যে পরিস্থিতিটা দেখলাম, আপনার কি মনে হয় যে আগামী দিনে কি হতে চলেছে? কি হতে চলেছে মানে নির্বাচন অবাধ হবে, রিগিং হবে না, তাহলে কিছু বলা যায়। গুন্ডা বদমাশে যদি রিগিং করে ভোট করে তার ব্যাপারে তো কিছু বলা যাবে না। কার জন্য রিগিং করবেন, কাকে ভোট দিতে দেবেন, কাকে করতে দেবেন না, তার উপর নির্ভর করবে।